দ্য সিটি অফ লেকস উদয়পুর থেকে আপনাদের সবাইকে সুপ্রভাত। তো এইভাবে আপনি মাত্র 20 টাকাতে, মানে আপনার স্টেশন থেকে আপনি বেরোনোর পর থেকে মাত্র 20 টাকা খরচ করে দুটো জায়গা দেখে নিতে পারছেন। তো আমি আপনাদের যেরকম সব ভিডিওতেই দেখিয়ে থাকি, এই ভিডিওতেও দেখাবো কি করে আপনারা মানে কম খরচে এই যে জায়গাগুলোর নাম বললাম সেগুলো ঘুরে দেখতে পারেন। কারণ এখানে পাবলিক ট্রান্সপোর্টের খুবই অভাব, মানে বাস টাস এখানে আমি যা খোঁজ খবর নিয়ে জানলাম যে যে জায়গাগুলোর নাম আপনাদের বললাম লোকাল সাইট সিইং প্লেসেস, সবই ওনারা বলছেন যে অটো বা গাড়িতে যেতে হবে। তো অ্যাজ ইউজুয়াল এখানেও আমি রিটায়ারিং রুম বুক করেছি। তো রিটায়ারিং রুমের সব কিছু আপনাদের দেখিয়ে দেবো। নর্মাল ডাবল বেডরুমও আছে, সিঙ্গেল আপনি যদি আমার মতো সিঙ্গেল পার্সন আসেন বা দুজন বন্ধু আসেন তাহলে আপনারা ডমসেও থাকতে পারেন, ডরমেটরি যেগুলো, ওগুলোতে সস্তা অনেক, মানে খরচা অনেক কম। প্লাস আপনি লকারের সুবিধাও পাবেন, লকারে জিনিসপত্র রেখে বেরোতে পারবেন, যেরকম আমি এখন বেরিয়েছি। এই হচ্ছে উদয়পুর স্টেশনের ডাবল বেড রিটায়ারিং রুম। রাজস্থান বেড়াতে এলে কিন্তু একটা টুপি মাস্ট, টুপি বা ছাতা যেটা আপনারা প্রেফার করেন, কিছু একটা নিয়ে আসবেন, মানে মনে হবে চামড়া পুড়ে যাচ্ছে, এতটাই রোদের তেজ। গুড মর্নিং ফ্রম উদয়পুর। কাল রাতে জয়পুর থেকে ট্রেন ধরে উদয়পুর চলে এসেছি। মোটামুটি রাত 10:30টার দিকে ট্রেনে উঠেছিলাম, একটু লেট করেছিল 11টার দিকে। আর আজকে সকাল 6:30 টাইম ছিল, মিনিট 15 আগেই ঢুকিয়ে দিয়েছে, সকাল 6:15 চলে এসেছি। তো অ্যাজ ইউজুয়াল এখানেও আমি রিটায়ারিং রুম বুক করেছি। তো রিটায়ারিং রুমের সব কিছু আপনাদের দেখিয়ে দেবো। নর্মাল ডাবল বেডরুমও আছে, সিঙ্গেল আপনি যদি আমার মতো সিঙ্গেল পার্সন আসেন বা দুজন বন্ধু আসেন তাহলে আপনারা ডমসেও থাকতে পারেন, ডরমেটরি যেগুলো, ওগুলোতে সস্তা অনেক, মানে খরচা অনেক কম। প্লাস আপনি লকারের সুবিধাও পাবেন, লকারে জিনিসপত্র রেখে বেরোতে পারবেন, যেরকম আমি এখন বেরিয়েছি। আচ্ছা, উদয়পুরের রিটায়ারিং রুম 1 নম্বর প্ল্যাটফর্মেই অবস্থিত। আপনারা এই সিঁড়ি দিয়ে ওপরে দোতলায় উঠে আসবেন। দোতলায় উঠে এসে এই ডান দিকে হচ্ছে পরপর সব এসি এবং নন এসি রুমগুলি। চলুন 2 নম্বর রিটায়ারিং রুমটা আপনাদের দেখিয়ে দিই। এটি একটি নন এসি রিটায়ারিং রুম। এই হচ্ছে ডাবল বেড। আপনারা রিকোয়েস্ট করে 3 জনও এখানে থেকে যেতে পারেন। আচ্ছা, একটি ড্রেসিং টেবিল রাখা আছে, তার পাশেই জামাকাপড় ঝোলানোর হুক আছে, মাথার উপর ফ্যান ঘুরছে, এপাশে একটি জানলা আছে, যদিও সেটা মেন করিডোরে ওপেন হচ্ছে। আচ্ছা, ড্রেসিং টেবিলের পাশে একটি চেয়ার রাখা আছে। চলুন এবার ওয়াশরুমটা দেখিয়ে দিই। কমোড আছে, বেসিন আছে, আর ওপরে এক্সস্ট ফ্যান। চলুন এবার ডরমেটরিটা আপনাদের দেখিয়ে দিই। আচ্ছা, দেখালামই ওইদিকে পরপর সব পার্সোনাল রুম, আর ডরমেটরি যেতে গেলে আপনাকে এই দিক দিয়ে যেতে হবে। এই হচ্ছে ডরমেটরি। একটি করে সিঙ্গেল বেড দেওয়া আছে, আর দুটো বেডের মাঝে প্লাইউড দিয়ে পার্টিশন করা আছে। আর প্রত্যেকটা বেডের ওপরেই আপনি চার্জিং পয়েন্ট পাবেন, আর মাথার দিকে জামাকাপড় ঝোলানোর হুকও পাবেন। তবে সিলিং ফ্যান কিন্তু প্রতিটা বেডের ওপর নেই। আচ্ছা, বেডের উল্টো দিকে কয়েকটা চেয়ার দেওয়া আছে বসার জন্য। আর এই হচ্ছে লকার। এখানে তালা চাবি কিন্তু পার্সোনাল, মানে আপনাদের নিজেদের আনতে হবে, ওনারা কিন্তু দেবেন না। আর ওই সাইডেও একটি লকার আছে। এপাশে একটি আয়না আছে, আর সোজা হচ্ছে ওয়াশরুম। আপনারা ওয়াশরুমটি দেখুন, আমি ততক্ষণে বুকিং প্রসেসটা আপনাদের বলে দিই। দেখুন, আপনি এই রিটায়ারিং রুম মিনিমাম 12 ঘন্টা এবং ম্যাক্সিমাম 48 ঘন্টার জন্য বুক করতে পারেন। বুকিং করতে হবে www.irctctourism.com
এই ওয়েবসাইটটি থেকে কনফার্ম ট্রেন টিকিটের পিএনআর নাম্বার দিয়ে। আর ট্রেনের টিকিট বুকিংয়ের মতো রিটায়ারিং রুমের বুকিংও শুরু হয় 120 দিন আগে থেকে। আর এই ডরমেট্রিতে আপনারা 12 ঘন্টা থাকলে আপনাদের খরচ হবে 180 টাকা মতো। আর এর আগে যে নন এসি রুমটা দেখালাম ওটার ভাড়া 12 ঘন্টার জন্য 360 টাকা মতো। আর 12 ঘন্টার জায়গায় যদি 24 ঘন্টা হয় তাহলে ভাড়া কিন্তু ডবল হয়ে যাবে। উদয়পুরের লোকাল যে সাইট সিইং প্লেসেসগুলো আছে ফেমাস যেগুলো, যেমন ধরুন এখানে সব থেকে ফেমাস যেটা সেটা হচ্ছে সিটি প্যালেস আর লেক পিছোলা লেক। তারপর আরও বেশ কিছু আছে, জগদীশ টেম্পল আছে, বাগর কি হাভেলি আছে, এগুলি এখানকার বিখ্যাত সাইট সিইং প্লেসেস। তো আমি আপনাদের যেরকম সব ভিডিওতেই দেখিয়ে থাকি, এই ভিডিওতেও দেখাবো কি করে আপনারা মানে কম খরচে এই যে জায়গাগুলোর নাম বললাম সেগুলো ঘুরে দেখতে পারেন। তবে উদয়পুরে কিন্তু খুব সস্তায় ঘোরা হবে বলে আমার মনে হয় না, কারণ এখানে পাবলিক ট্রান্সপোর্টের খুবই অভাব। মানে বাস টাস এখানে আমি যা খোঁজ খবর নিয়ে জানলাম যে জায়গাগুলোর নাম আপনাদের বললাম লোকাল সাইট সিইং প্লেসেস, সবই ওনারা বলছেন যে অটো বা গাড়িতে যেতে হবে। অ্যাকচুয়ালি আপনারা যদি মানে কোনো ট্যুরিস্ট প্লেসের নাম বলেন না, তাহলে ওরা বুঝে যাবে যে আপনি ট্যুরিস্ট। মানে যেরকম ধরুন আমি এখন প্রথম যেটা আমার ডেস্টিনেশন প্রথম সেটা হচ্ছে বাগর কি হাভেলি। তো এই বাগর কি হাভেলি আপনি যদি বলেন, আপনাকে ওরা নর্মাল তো নিয়ে যাবেই না, ওই আপনাকে বুক করতে বলবে। কিন্তু বাগর কি হাভেলির সামনেই আমি দেখলাম ঘন্টাঘর চক বলে একটা জায়গা আছে। তো ওটা মনে হচ্ছে আমার যে জায়গাটা দেখে যে ওখানে অটো করে লোকাল অটোতে মানে শেয়ারিংয়ে যাওয়া যেতে পারে। মানে আপনি যদি ঘন্টাঘর চকে চলে যান, মানে একটা মোড়ের মাথা আর কি, সেটা ঘন্টাঘর নাম ওটা, যেরকম আমাদের লেক টাউনে ওই ইয়েটা আছে আপনার ক্লক টাওয়ারটা আছে, ওরকমই কিছু একটা হবে। তো আপনি যদি ওখানে চলে যেতে পারেন তাহলে আপনি ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে বাগর কি হাভেলিও পেয়ে যাবেন, জগদীশ টেম্পলও পেয়ে যাবেন। তো আমি দেখছি কোনোভাবে যাওয়া যায় কিনা। তো ভিডিওটা দেখতে থাকুন, আমি সবই আপনাদের জানাচ্ছি কীরকম কতটা কি খরচা হলো, কতটা কমে করতে পারলাম, সবই আপনাদের জানাবো। আচ্ছা, তো একটা আপডেট দিয়ে রাখি, যেটা শুনেছিলাম ঠিকই শুনেছিলাম। মানে লোকাল আপনি সিটি সাইট সিইং করার জন্য কোনো রকম মানে পাবলিক ট্রান্সপোর্ট মানে বাস আপনি পাবেন না, ইভেন অটো আপনি পাবেন না। মানে অটো পাবেন না ইন দ্য সেন্স শেয়ারে অটো পাবেন না, আপনাকে বুক করতে হবে। তো এবার আমি তো একা আছি, আমার পক্ষে তো বুক করা সম্ভব নয়। 100 টাকা 150 টাকা একটা জায়গার জন্য লাগবে। তো আপনি যেটা করবেন, মানে আমি যেটা করছি সেটা হচ্ছে যে আপনি স্টেশন থেকে বেরোবেন, জাস্ট রাস্তাটা পেরিয়ে উল্টো দিকে যাবেন, দেখবেন বড় যে অটোগুলো, মানে ছোট অটো নয় কিন্তু, আমাদের কলকাতায় যে অটো চলে সেই অটো নয়, বড় অটো স্টিয়ারিংওয়ালা, ওই অটোগুলোতে আপনি যাবেন হচ্ছে হাতিপোল। আবার বলছি, আপনি রাস্তাটা পেরোবেন, মানে স্টেশন থেকে বেরোবেন এক্সিট দিয়ে, রাস্তাটা ক্রস করবেন, করে ওখানে দাঁড়াবেন, ওই বড় স্টিয়ারিংওয়ালা অটোগুলো আসবে, আপনি ওয়েভ করবেন, দাঁড়িয়ে যাবে। তো আপনি বলবেন হাতিপোল যাব, 20 টাকা ভাড়া নেবে, হাতিপোলে আপনাকে নামিয়ে দেবে। এবার মানে প্রথম যেটা আমার ডেস্টিনেশন এখন জগদীশ টেম্পল, এটা হচ্ছে হাতিপোল থেকে 12 মিনিটের হাঁটা পথ। এবার আপনি যদি গুগল ম্যাপ দেখতে পারেন তাহলে তো খুবই ভালো, আপনি গুগল ম্যাপ দেখে চলে আসবেন। নাহলে আপনি কাউকে জিজ্ঞেস করলে ওনারা বলে দেবে একটাই স্ট্রেট রাস্তা, মানে কোনো এদিক ওদিক গলিগালার ব্যাপার নেই। তো আপনি 12 মিনিট হাঁটলে পৌঁছে যাবেন জগদীশ টেম্পল। জগদীশ টেম্পল থেকে আবার মিনিট 5 হেঁটে আপনি পৌঁছে যাবেন বাগর কি হাভেলি। তো এইভাবে আপনি মাত্র 20 টাকাতে, মানে আপনার স্টেশন থেকে আপনি বেরোনোর পর থেকে মাত্র 20 টাকা খরচ করে দুটো জায়গা দেখে নিতে পারছেন। আচ্ছা, আপনাদের বলেছিলাম না ওই ক্লক টাওয়ারের কথা, ঘন্টাঘর যেটা, এই আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এখন, এটাই হচ্ছে ঘন্টাঘর। তো এই অবধি যদি আপনি, মানে আমি ভেবেছিলাম যে এই অবধি যদি চলে আসা যায় শেয়ার অটোতে, তাহলে এখান থেকে আর মোটামুটি 5 মিনিটের হাঁটা পথ, কিন্তু সেটা তো হলো না। মানে এই অবধি কোনো অটো আসে না, শেয়ারিংয়ে আসে না, আপনাকে বুক করতে হবে। এবার যেহেতু শেয়ারিংয়ে পাওয়া গেল না, ওই জন্য আমাকে হাতিপোলে নামতে হলো। তো হাতিপোলে নেমে আপনি মিনিট 5-7 হাঁটলেই ক্লক টাওয়ার পেয়ে যাবেন। ক্লক টাওয়ার থেকে ডান দিকে যাবেন, ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে সেটা দিয়ে গেলেই জগদীশ টেম্পল। আর তারপর ওখান থেকে আবার যেতে হবে বাগর কি হাভেলি, ওটাও ওয়াকিং ডিস্টেন্স 5-7 মিনিট লাগবে। আচ্ছা, চলে এসেছি জগদীশ টেম্পলের সামনে। বেশ কয়েকটা সিঁড়ি ভেঙে আপনাকে উপরে উঠতে হবে, চলুন যাওয়া যাক। আচ্ছা, সিঁড়ি দিয়ে ওপরে উঠে জুতো রাখার সুন্দর র্যাক করে দেওয়া আছে, এখানে আপনারা জুতো রাখতে পারবেন। আর এটা সেলফ সার্ভিস, কোনো রকম টাকা পয়সা লাগবে না। আচ্ছা, এই হচ্ছে মেন মন্দির। চলুন মন্দিরটির ব্যাপারে কয়েকটা ইনফরমেশন আপনাদের দিয়ে দিই। এই মন্দিরটি নির্মাণ করেছিলেন
মেওয়ারের মহারানা প্রথম জগৎ সিং। আর এই মন্দিরটি নির্মাণ করতে প্রায় 25 বছর সময় লেগেছিল এবং খরচ হয়েছিল সেই যুগে প্রায় 15 লক্ষ টাকা, এবং মন্দিরটির কাজ শেষ হয়েছিল 1652 সালে। আর এই মন্দিরের আরাধ্য দেবতা হলেন ভগবান বিষ্ণু। বাই দ্য ওয়ে, এই মন্দিরের দেওয়ালের অপূর্ব কারুকার্য দেখে আপনি কিন্তু বিস্মিত হয়ে যাবেন। কি সুন্দর পাথর খোদাই করে বিভিন্ন দেবদেবী, জন্তু জানোয়ার ইত্যাদি রূপ দেওয়া হয়েছে দেখছেন। এই শিল্পকর্মগুলিকে অসাধারণ বললেও কম বলা হয়। আচ্ছা, এইটা হচ্ছে জগদীশ টেম্পল, যেটা আপনারা দেখলেন এতক্ষণ। এর ঠিক পাশ দিয়ে এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এই যে পাশ দিয়ে যে রাস্তাটা দেখালাম, এটা দিয়ে গুগল ম্যাপে দেখাচ্ছে 4 মিনিট, 4 মিনিট না 5 মিনিট দেখাচ্ছে। 200 না 250 মিটার হচ্ছে বাগর কি হাভেলি, যেটা আমাদের নেক্সট ডেস্টিনেশন। আর আরেকটা কথা আপনাদের বলে দিই, রাজস্থান বেড়াতে এলে কিন্তু একটা টুপি মাস্ট, টুপি বা ছাতা, যেটা আপনারা প্রেফার করেন, কিছু একটা নিয়ে আসবেন। কালকে আমি জয়পুরে সারাদিন ঘুরেছি, আমার মানে টুপি ব্যাগে ছিল, লাগেজে ছিল, আমি না নিয়েই বেরিয়ে পড়েছিলাম ফুল করে। তো আজ আর সেই ভুলটা করিনি। এখানে কিন্তু রোদটা খুব সাংঘাতিক রোদ, মানে মনে হবে চামড়া পুড়ে যাচ্ছে, এতটাই রোদের তেজ। আচ্ছা, 4 থেকে 5 মিনিট মতো লাগলো জগদীশ টেম্পল থেকে। সোজা হচ্ছে বাগর কি হাভেলি, আর এদিকে হচ্ছে খুব সুন্দর গঙ্গোর ঘাট। চলুন এটা আগে দেখে আসি, তারপর বাগর কি হাভেলি যাচ্ছি। এই জায়গাটা কিন্তু সিম্পলি অসাধারণ। মানে এখানে আপনি বসে থাকলে, অবশ্যই শীতকালে আসবেন, নাহলে রোদে টিকতে পারবেন না। নর্মাল শীতকালে এলে কিন্তু অসাম জায়গা এটা, মানে এখানে বসেই আপনার টাইম কেটে যাবে। এই সিঁড়ি মতো করা আছে। আচ্ছা, গঙ্গোর ঘাটে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে চলে এসেছি বাগর কি হাভেলিতে। দেখুন এখানে লেখাই আছে মিউজিয়াম, অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন বর্তমানে এটি একটি ফুল ফ্লেজেড মিউজিয়াম হিসেবেই কাজ করে। তবে এই বিল্ডিংটির কিন্তু একটি সুদীর্ঘ ইতিহাস রয়েছে, সেটাই এখন আপনাদের বলবো। এই বাগর কি হাভেলি তৈরি করেছিলেন শ্রী অমরচাঁদ বাডোয়া, যিনি 1751 থেকে 1778 সাল পর্যন্ত মহারানা দ্বিতীয় প্রতাপ সিং, রাজ সিং, আরি সিং এবং হামির সিংয়ের শাসনকালে মেওয়ারের প্রধানমন্ত্রী ছিলেন। অমরচাঁদের মৃত্যুর পর ভবনটি মেওয়ারি রাজপরিবারের অধীনে আসে এবং এই বাগর কি হাভেলি তৎকালীন মহারানার আত্মীয় নাথ সিং দখল করে নেন। 1878 সালে বাগরের মহারাজ শক্তি সিং হাভেলিটি প্রসারিত করেছিলেন এবং 3টি খিলানযুক্ত গেটওয়ে তৈরি করেছিলেন। এবং এই সম্পত্তিটি অর্থাৎ এই বাগর কি হাভেলি 1947 সাল পর্যন্ত মেওয়ার রাজ্যেরই দখলে ছিল। স্বাধীনতার পর রাজস্থান সরকার এই ভবনগুলিকে সরকারি কর্মচারীদের আবাসন হিসেবে ব্যবহার করতেন, কিন্তু এই ভবনটির রক্ষণাবেক্ষণ ঠিকঠাক হতো না। প্রায় 40 বছর ধরে এরকম রক্ষণাবেক্ষণ না হওয়ার জন্য হাভেলির অবস্থা শোচনীয় পর্যায়ে চলে গেছিল। এই কারণে 1986 সালে সরকারের হাত থেকে এই হাভেলিটি ওয়েস্ট জোন কালচারাল সেন্টারের কাছে হস্তান্তর করা হয়েছিল।
আচ্ছা, আমরা আবার চলে এলাম জগদীশ টেম্পলের সামনে। ওই রাস্তাটা দিয়ে গেছিলাম হচ্ছে গঙ্গোর ঘাট বলুন বা আপনার বাগর কি হাভেলি যাই বলুন, ওই রাস্তা দিয়ে মিনিট 5 আপনাকে যেতে হবে। তারপর আবার আপনাকে ব্যাক করতে হবে ওই রাস্তা দিয়েই। এই আবার মন্দির পড়লো, মন্দিরের পাশ দিয়ে এই দিকে যে রাস্তাটা সোজা যাচ্ছে, এই রাস্তা দিয়ে মিনিট 2-3 হাঁটলেই আপনি পেয়ে যাবেন সিটি প্যালেস। আচ্ছা, এইটা হচ্ছে সিটি প্যালেসের এন্ট্রি ফিজ। আপনি যদি সিটি প্যালেস ঘুরতে চান এবং সিটি প্যালেসের ভেতর যে মিউজিয়াম আছে সেটি দেখতে চান, তাহলে আপনাকে 400 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। তবে শুধু সিটি প্যালেসটা ঘোরার জন্য 50 টাকার একটা টিকিট হয়, আমি নিজেও সেই টিকিটটা কেটেছিলাম। আপনারা যদি মিউজিয়াম দেখতে চান তাহলে 400 টাকার টিকিট কাটবেন, আর যদি মিউজিয়াম না দেখতে চান, শুধু সিটি প্যালেসটা ঘুরতে চান, তাহলে এরকম 50 টাকার একটা টিকিট কেটে নেবেন। বাই দ্য ওয়ে, বাগর কি হাভেলির এন্ট্রি ফিও 50 টাকা ছিল। 1553 সালে সিসোদিয়া রাজপুত পরিবারের মহারানা দ্বিতীয় উদয় সিং শুরু করেছিলেন এই সিটি প্যালেসের নির্মাণ কাজ। সেই সময় মেওয়ারের রাজধানী ছিল চিতোর। মেনলি চিতোর থেকে উদয়পুরে তার রাজধানী স্থানান্তরিত করার জন্যই এই প্রাসাদটি নির্মাণ করা হয়েছিল। এই দ্বিতীয় উদয় সিং 1537 সালে চিতোরে মেওয়ার রাজ্যের উত্তরাধিকারী হন, কিন্তু তখন মুঘলদের সাথে যুদ্ধে চিতোর দুর্গের অবস্থা খুব একটা ভালো ছিল না। সেই জন্য দ্বিতীয় উদয় সিং তার রাজধানী স্থানান্তরিত করার জন্য উদয়পুরে পিছলা হ্রদের কাছে এই জায়গাটিকে বেছে নিয়েছিলেন, কারণ জায়গাটি চারদিকে বন জঙ্গল, হ্রদ এবং আরাবল্লী পর্বত দ্বারা সুরক্ষিত ছিল। এই প্রাসাদ কমপ্লেক্সটি সম্পূর্ণভাবে গ্র্যানাইট এবং মার্বেল পাথর দ্বারা নির্মিত হয়েছে। প্রাসাদ কমপ্লেক্সের বারান্দা, টাওয়ার ইত্যাদি বিভিন্ন অংশে সূক্ষ্ম আয়নার কাজ, মার্বেলের কাজ, মুরাল অর্থাৎ দেওয়াল চিত্র ইত্যাদি দৃশ্যমান। আর কমপ্লেক্সের ভেতরের প্রাসাদগুলিকে অনেকগুলি চৌকো বা চতুর্ভুজ জিগজ্যাগ করিডোরের মাধ্যমে পরস্পরের সাথে সংযুক্ত করা হয়েছে। শত্রুদের দ্বারা আকস্মিক আক্রমণ এড়ানোর জন্যই এই পন্থা অবলম্বন করা হয়েছিল। আর এখনও পর্যন্ত এই পুরো কমপ্লেক্সটি মেওয়ার রাজপরিবারের সম্পত্তি এবং এর কাঠামোর রক্ষণাবেক্ষণ করে বিভিন্ন ট্রাস্ট। সিটি প্যালেস ঘুরে দেখার পর আপনারা চলে আসবেন প্যালেসের পিছন দিকে অবস্থিত অপূর্ব সুন্দর পিছোলা লেক দেখতে। এই নীল জলের অপূর্ব সুন্দর লেকটি 1362 সালে তৈরি করা হয়েছিল, অর্থাৎ বুঝতেই পারছেন এটি একটি আর্টিফিশিয়াল লেক। আর এটির নাম পিছোলা লেক কারণ এই যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে আছি এখন, তার নিকটবর্তী একটি গ্রাম আছে, তার নাম পিছলি। সেই পিছলি গ্রাম থেকেই এই লেকটির নাম হয়েছে পিছোলা লেক। শোনা যায় 1362 সালে একজন জিপসি দ্বারা নির্মিত হয়েছিল এই লেকটি, এবং প্রাথমিকভাবে মনে করা হয় উদয়পুর শহর এবং তার আশেপাশে পানীয় জল এবং সেচের চাহিদা মেটানোর জন্যই এই লেকটি তৈরি করা হয়েছিল। পরবর্তীকালে মহারানা উদয় সিং সবুজ পাহাড়ের পটভূমিতে নীল জলের এই হ্রদের আকর্ষণে মুগ্ধ হয়ে হ্রদের তীরে উদয়পুর শহর প্রতিষ্ঠা করেন এবং বাড়িপোল অঞ্চলে একটি বাঁধ নির্মাণ করে লেকটিকে আরও বড় করেন। এই পিছোলা লেকের মাঝখানে আপনারা যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লেক প্যালেস, যেটি বর্তমানে একটি হেরিটেজ হোটেল। আচ্ছা, সিটি প্যালেস থেকে ফেরার জন্য আপনি র্যাপিডো অথবা ওলা অ্যাপ ইউজ করতে পারেন। আপনি যদি আমার মতো স্টেশনের রিটায়ারিং রুমে থাকেন বা স্টেশন এরিয়াতেই কোনো হোটেলে থাকেন, তাহলে সিটি প্যালেস থেকে ফিরতে আপনার খরচ হবে, যদি আপনি বাইকে ফিরতে চান তাহলে 30 থেকে 40 টাকা, যদি অটোতে ফেরেন তাহলে 70 থেকে 80 টাকা, আর যদি ক্যাব নিতে চান তাহলে 100 থেকে 120 টাকা। চলুন আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে অথবা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের পর্বে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।